সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। দুর্ভাগ্য এটাই যে কিছুদিন আগে যিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন আজকে নির্বাচনে উপনির্বাচনে লড়ার জন্য শেষ পর্যন্ত শুভেন্দুর হাত ধরতে হচ্ছে। এটা দুর্ভাগ্য। সেইটা রায় দিয়েছেন। আমাদের বক্তব্য শুধু এটাই, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, প্রধান বিচারপতি কিংবা সুপ্রিম কোর্ট যেখানেই যাক না কেন, পুরো নিয়োগের প্রক্রিয়াটা আজকে একটা চরম অস্বস্তিকর অবস্থার মধ্যে তৈরি হয়েছে। আর এর কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর এবং সেই দপ্তরের সীমাহীন দুর্নীতি। তাদের অস্বচ্ছতার কারণে এতগুলো পরীক্ষার্থীর ভবিষ্যৎ সম্পূর্ণ একটা অনিশ্চয়তার মধ্যে চলে গেছে। একটার পর একটা প্রজন্ম তাদের কেরিয়ারগুলোকে ধ্বংস করছে বর্তমানের সরকার। আজকে সরকারি আইনজীবী আদালতে বলেছে যদি আদালত নির্দেশ দেয় তাহলে যা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সেগুলো সব বাতিল করতে রাজ্য সরকার প্রস্তুত আছে। যা যা বেনিয়ম হয়েছে সেটা যদি সরকার বাতিল করে দেন, তখন উদ্ভূত পরিস্থিতিতে যারা সত্যি মেধার ভিত্তিতে এই তালিকার মধ্যে ছিটে ফোটা প্রবেশ করেছেন তাদের ভবিষ্যৎটা কি হবে? কারণ বর্তমান পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে, তাদের অবস্থা নিয়ে, তাদের অর্থনৈতিক আঙ্গিক নিয়ে এই সরকারের তো কোথাও কোনো চিন্তার বিষয় নেই। এই সরকারের সীমাহীন দুর্নীতির কারণে, অস্বচ্ছতার কারণে, একদলীয় একচেটিয়া একাধিপত্য নিয়োগের ক্ষেত্রেও কায়েম করার কারণে আজকে এই পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে আজকে ঝালদায় পুরসভা গঠনের প্রক্রিয়া ছিল, তৃণমূল কংগ্রেস পুরসভা গঠনও করেছে। আজকে কালো দিন পালন করেছে কংগ্রেস, সেখানে 144 দ্বারা জারি করে পুলিশ আটকানোর চেষ্টা করেছিল। তারা পুরসভা অভিযান করেছে এবং বলেছে এই কাউন্সিলরকে খুন করে এভাবেই তো পুরসভা গঠনের তৎপর হয়েছিল তৃণমূল কংগ্রেস। সেই স্বার্থ সিদ্ধি করলো তারা পুলিশকে সঙ্গে নিয়ে। এটা আমরা মানি না। আগামীকাল 12 ঘন্টার ঝালদা বন্ধের ডাক দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই তাদের কাউন্সিলরকে খুন করা হয়েছে, তার আগে পুলিশের পক্ষ থেকে তার উপরে ভীতি প্রদর্শন করা হয়েছে, বাধ্য করবার প্রচেষ্টা হয়েছে তৃণমূল কংগ্রেসে যোগদান করবার পর জন্য। সেই অবস্থায় একটা বোর্ড গঠন হচ্ছে, স্বাভাবিকভাবেই তারা প্রতিবাদ করেছেন। এই প্রতিবাদ করা বা আন্দোলন করা তো যে কোনো রাজনৈতিক দলের একটা অধিকার, সেই অধিকার স্বরূপ তারা কাজ করেছে। আচ্ছা, আলিয়া বিশ্ববিদ্যালয়ে যেদিন ঘটনা ঘটলো তার 3 দিন পরে অধ্যক্ষের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। নানা মহলে প্রশ্ন উঠছে আলিয়ার ব্যাপারে এত দীর্ঘসূত্রিতা কেন? পুলিশ আসতে দেরি করছে, এফআইআর হতে দেরি হচ্ছে। এই পুরো প্রক্রিয়া থেকে যেটা বোঝা যাচ্ছে যে উপাচার্য ওই পদে অধিষ্ঠিত থাকুন, এটা প্রভাবশালী কয়েকজন মন্ত্রী বা রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস দল চায়নি। কারণ গিয়াসউদ্দিন কোনো বিচ্ছিন্ন ব্যক্তিত্ব নয়। গিয়াসউদ্দিনই তৃণমূল, তৃণমূলই গিয়াসউদ্দিন। যারা এই পরিবেশ তৈরি করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে, আজকে তারা এই অবস্থার জন্য দায়ী, সেই দল দায়ী। তো সেখানে দীর্ঘসূত্রিত হবেই। তাদের যে উদ্দেশ্য ছিল উপাচার্যকে সরানো, হয়তো সেটা সফল হয়ে গেছে। আদালতে অনুব্রত মণ্ডল রক্ষা কবচ পাননি, তো সিবিআই তাকে জেরা করতে পারে। সিবিআই তাকে সমন পাঠিয়েছে, আগামীকাল তার জেরা হবে। খবর যে তিনি আজকে বহরমপুর থেকে, বীরভূম থেকে রওনা হয়েছেন কলকাতার উদ্দেশ্যে। আগামীকাল সিবিআই জেরায় তিনি উপস্থিত থাকতে হবে। তিনি বীরভূম থেকেই রওনা হন বা তারাপীঠ থেকেই রওনা হন, আমরা তো আগেও বলেছি এই কবজ মাদুলি নিয়ে আমাদের কাছে কোনো বক্তব্য নেই। এটা সম্পূর্ণ ইডি সিবিআই এর বিষয় এবং যাকে জেরা করা হচ্ছে তার বিষয়। তার সামনেও আইনি পথ খোলা আছে। এ প্রশ্নের উত্তর একমাত্র ইডি সিবিআই ওরাই দিতে পারবে, আর যাকে ডেকে পাঠিয়েছে তিনি দিতে পারবেন। আপনি কি মনে করেন যে যে প্রক্রিয়াটা ঠিক আছে? অনুব্রতকে ডাকা উচিত, অনুব্রতকে জেরা করা উচিত? কেন জেরা করা উচিত? কেন অনুব্রত কি? পশ্চিমবঙ্গের মানুষ চাইছেন যে এই তদন্ত প্রক্রিয়া খুব দ্রুত শেষ হোক। আমি কি চাইছি, আমরা দল কি চাইছি, এটা বিষয় নয়। এটা সম্পূর্ণভাবে ইডি সিবিআই এর বিষয়। প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা আমরাও চাই না, মানুষও চায় না। কেন, মানে কি জন্য অপরাধী মনে করেন না? ওনার কি কোনো দোষ আছে? কেন তাকে ডাকবে? আমরা তো তৃণমূল কংগ্রেস নই।
কিংবা আমরা রাজ্য পুলিশের ডিজিও নই, এমনকি জ্যোতিষচর্চাও এই অফিসে হয় না। সুতরাং কেন তারা ডেকেছেন, যারা ডেকেছেন তারা জানেন। আর পশ্চিমবঙ্গের মানুষ এতটা মূর্খ নন যে কেন তাকে ডাকা হচ্ছে এটা বুঝতে পারবেন না। পেট্রোল অনেকদিন আগেই ছাড়িয়েছিল 110, এখন ডিজেলও প্রায় পৌঁছে গেল 100 টাকা। এখন ডিজেলও পৌঁছে গেল 100 টাকায়। পেট্রোল পণ্যের এই যে মূল্য বৃদ্ধি, এটা তো প্রতিদিনই বাড়ছে, প্রতিদিন আপনি একই প্রশ্ন করছেন আর আমাদের উত্তর একই হচ্ছে। এই উত্তর দিতে আমরা ক্লান্ত, তবে এটা বিশ্বাস করে দেশের মানুষ এবং আমরাও বিশ্বাস করি প্রধানমন্ত্রী যখন আছেন এই পরিস্থিতির ওপরে অদূর ভবিষ্যতেই একটা নিয়ন্ত্রণ হয়ে যাবে। তার কি কোনো সীমারেখা আছে? অদূর ভবিষ্যৎ মানে সেটা না, সীমারেখা নেই, এটা তো দল, এটা তো তৃণমূল কংগ্রেসের মতো সরকার আর দল এক নয়। কেন্দ্রে যে সরকারটা আছে সেটা ভারত সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার নয়। সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং বিএল সন্তোষ তারা রাজ্যে আসছেন বলে রাজ্য থেকেই জানানো হয়েছিল, তার সম্ভবত এই মাসের শেষের দিকেই তারা আসবেন। এই যে ধারাবাহিকভাবে যেসব চলছে রাজ্যের মানে সন্ত্রাস, খুন, ধর্ষণ, যে সমস্ত ঘটনা, সামগ্রিকভাবে রাজ্যের আইন শৃঙ্খলার বিষয়, পাহাড় প্রমাণ দুর্নীতি যেসব চলছে, এসব বিষয় নিয়ে কি এগুলো সব পশ্চিমবঙ্গের মানুষ জানেন, বিজেপি দল জানে, এবং স্বাভাবিকভাবেই আপনি যে কথা বলছেন এই দুর্নীতি, সন্ত্রাস, খুন, প্রশাসনের রাজনীতিকরণ, উপাচার্য আক্রান্ত, এগুলো সমস্তই জনসমক্ষে আছে, আদালতের নজরদারিতে আছে। দল হিসেবে বিজেপি এটা জানে। আমাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্ন বৈঠকে সর্বভারতীয় নেতৃবৃন্দ আসেন। এটা কোনো বিশেষ ঘটনা বলে আমরা মনে করি না। তবে নিঃসন্দেহে আমাদের সর্বভারতীয় নেতৃত্ব বর্তমান পশ্চিমবঙ্গের উদ্ভূত পরিস্থিতির উপর নজর রেখেছেন। এখানে যেভাবে আমাদের কর্মীরা খুন হয়েছেন, আক্রান্ত হয়েছেন, গণতন্ত্র সম্পূর্ণ বাজেয়াপ্ত হয়ে শেষ পর্যন্ত বাথরুমে ঢুকে গেছে, সেটাকে ভারতের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে তাকে বাথরুম থেকে বের করে আনবার দায়িত্ব সেই দলেরও আছে। সেই জন্য তারা সবাই আসবেন। বলছি যে নতুন রাজ্য কমিটি ঘোষণা হয়েছে, আপনিও আছেন, আরো অনেক পুরনো যারা বাদ গেছিলেন তাদেরকে নেওয়া হয়েছে। কে বাদ গেছে, কে নতুন ঢুকেছে আমার জানা নেই। এটা একটা বহমানতা। একটা কমিটিতে কেউ থাকলেন বা কেউ থাকলেন না, তাতে দলের গতির খুব একটা বেশি পরিবর্তন হয় না। আর এটি সম্পূর্ণ সাংগঠনিক বিষয়। না, এই কমিটিতে থাকা নিয়েই তো আপনার এই রাজ্য অফিসের বাইরে পোস্টার এসব পড়েছিল আর কি। মানে সেই ধরনের প্রশ্নটা করছি আর কি, বহমানতা জাননি, সেই ধরনের প্রশ্নটা করছি আর কি। বহিষ্কার হয়েছে কেউ কেউ, কেউ কেউ মিটিং করতে গেছেন আবার তাদের সঙ্গে, সেই ধরনের প্রশ্নটা করছি। বহমানতাকে এত বড় রাজনৈতিক দল, গণতান্ত্রিক দল, বহু নতুন মানুষ এসেছেন, অনেক সমাজের স্তরের মানুষকে দলে অ্যাকোমোডেট করা হয়েছে। দু একটি বিচ্যুতি আছে, সেই বিচ্যুতি নিয়ে সার্বিকভাবে বিজেপি খুব একটা বেশি চিন্তিত নয়। আপনি খুশি আপনি রাজ্য কমিটিতে এলেন? রাজ্য কমিটিতে আমি প্রথম কবে রাজ্য কমিটিতে এসেছিলাম সেই তারিখটা আমি ভুলে গেছি। মানে অনেকদিন পর আবার আমি কবে ছিলাম না সেটাও মনে করতে পারছি না, কবে যে ঢুকেছিলাম প্রথম 30-35 বছর আগে সেটাও ঠিক আমার মনে নেই। একটা প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে কেন্দ্রের দিকে আঙুল তুলেছে কয়লা গরু পাচার নিয়ে, তৎসহ অন্য দেশ থেকে আমাদের দেশে আগ্নেয়াস্ত্র একের পর এক এবং সেই জায়গা থেকে যে ডিআইজি আছেন তিনি বলেছেন যে কেন বিএসএফ কে জানানো হয়নি, যদি বাইরে থেকে এইভাবে অস্ত্রশস্ত্র ঢোকে তাহলে কেন জানানো হচ্ছে না? ওটা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি জানেন, বিএসএফ তারাও জানে, দুজনের মধ্যে আলোচনা করে ঠিক হয়ে যাবে। কিন্তু কি মনে করছেন দক্ষিণ 24 পরগনা থেকে আরো একটি অস্ত্র কারখানা পুলিশ পাওয়া গেছে। মূলত আগে মুঙ্গের তারা যেটা দাবি করছেন সেখানে যারা কাজ করে তারা আমাকে বলছেন যে আগে মুঙ্গের থেকে অস্ত্র আসতো, এখন এখান থেকে মুঙ্গের অস্ত্র। কি বলবেন? আমরা তো বিহারের নির্বাচনে একজন বাদরকে খালি লাফালাফি করতে দেখেছিলাম, কারোর হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায়নি। রক্তক্ষয় ছাড়াই বিহারে একটা নির্বাচন হয়েছে, প্রাণহানি নেই, বাইক বাহিনী নেই,
থান কাপড় বিতরণ নেই, বুথ জ্যাম নেই, সায়েন্টিফিক রিল নেই। বিহার তাদের রাজনৈতিক অতীতের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পেরেছে। ওখানকার জিনিসপত্র এখানে আসছে, মানে ওখানে যারা ওই কাজ করতেন পরিযায়ী শ্রমিক হিসেবে তারা এখন পশ্চিমবঙ্গে চলে আসছে। আর আমাদের এখানে যারা কাজ করতেন ৭৬ লক্ষ মানুষ অন্য রাজ্যে চলে যাচ্ছেন। সঙ্গীত, আমার প্রশ্নটা কমপ্লিট রাখি। যেখানে বাইরে থেকে বাংলাদেশ থেকে অস্ত্র আসার যে অভিযোগটা আসছে, যেখানে বিএসএফ কে এতটা দায়িত্ব বাড়িয়ে দেওয়া হলো, তারপরেও আবার এই অস্ত্র আসার যে অভিযোগটা হচ্ছে, যেখানে অস্ত্র এসছে গ্রেফতার করে দেখান কোথা থেকে অস্ত্র আসছে। পশ্চিমবঙ্গের ২২০০ কিলোমিটারের বেশি বাংলাদেশের সঙ্গে বর্ডার আছে। পুরো বর্ডারকে ম্যানিং করা বিএসএফ এর পক্ষে সম্ভব নয়, কারণ বর্ডার পোরাস, ওয়াটার বডিজে ভর্তি এবং ইমাজিনারি পোর্শনস বহু আছে। একটা ফোর্সের পক্ষে এটাকে কন্ট্রোল করা সম্ভব নয়। যদি পুলিশ এবং স্থানীয় মানুষ এবং রাজনৈতিক দলের সদিচ্ছা না থাকে বা তাদের যোগসাজশ না থাকে, এই অস্ত্র চালান কোনোদিন কেউ বন্ধ করতে পারে না। বিএসএফ এর পাশ দিয়ে অস্ত্র যদি ঢুকেও যায়, সেই যখন বিএসএফ এরিয়ার বাইরে এসে জিনিসটা জমা পড়লো, সেটা উদ্ধার করবার দায়িত্ব কার? এই যে বকটুইতে যারা আগুন জ্বালালেন, আগ্নেয়াস্ত্র নিয়ে যারা আস্ফালন করলেন, ওটা তো বিএসএফ এরিয়ার মধ্যে পড়ে না। তো বিএসএফ কি করবে এখানে? এই অবাস্তব তত্ত্বগুলো আর পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করে না। ঝালদার ঘটনার প্রেক্ষিতে আজকে আরেকটা ডেভেলপমেন্ট হয়েছে, সেটা হচ্ছে যে একটা অডিও ক্লিপ সামনে এসছে। যে অডিও ক্লিপে শোনা যাচ্ছে যে জনৈক তৃণমূলের নেতা বা কর্মী তিনি নিহত তপন কান্দুকে ফোনে হুমকি দিচ্ছেন, আজও কালও তোকে তৃণমূল করতেই হবে, এবং জবরদস্তি করা হুমকি দেওয়া হচ্ছে তৃণমূলে যোগদান করার জন্য। আজকে ভিডিওটা সামনে, অডিওটা সামনে এসছে। স্বাভাবিকভাবেই তৃণমূল দলের যে পন্থা, তারা যে রাজনৈতিক সংস্কৃতি বা চলার পথে বিশ্বাস করেন, যিনি ওই ভিডিওটা যদি কেউ বলে থাকেন, তার সত্যতা নিয়ে যাচাই না করেই বলছি, যদি কেউ এরকম কথা বলে থাকেন, তিনি যথার্থ কাজই করেছেন। কারণ তৃণমূল রামকৃষ্ণকে সামনে রাখে বিজেপির জন্য বলে যত মত তত পথ। আসলে তৃণমূলের চলার পথ হচ্ছে সব মত এক পথ, সেই পথ তৃণমূলের পথ। না হাঁটলে মারা যেতে হবে। কাল ঝালদা 12 ঘন্টার বন্ধ নিয়ে কিছু বলবেন? ঝালদার 12 ঘন্টার বন্ধ কালকে কংগ্রেস বন্ধ রেখেছে, তাদের কর্মী খুন হয়েছে, সিবিআই তদন্তের দাবি করেছে, কোর্ট সেই নির্দেশ দিয়েছেন। আমরা মনে করি সত্য উদ্ঘাটিত হবে, দোষীরা শাস্তি পাবে। তারপরে তারা বন্ধ রেখেছেন পশ্চিমবঙ্গের এই খুন সন্ত্রাসের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। দিল্লির অবস্থান ভুলে গিয়েও তারা বন্ধ রেখেছেন। এ নিয়ে আমাদের কি বলার থাকতে পারে? আপনার সমর্থন? বল ভাঙতে আমরা রাস্তায় নামবো না, না নৈতিক সমর্থন নৈতিক বা- আমরা বন্ধ ভাঙতে রাস্তায় নামবো না। আমরা মনে করি তৃণমূল বিরোধী যে কোনো আন্দোলনে বৃহত্তর স্বার্থে মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, আর রাজনৈতিক দলেদের অবস্থান স্থির রাখতে হবে। অস্থির অবস্থান নিয়ে কোনো রাজনৈতিক দল যদি চলে, তাহলে তাদের স্থিরতার হাত ধরা সম্ভব নয়। বাবুল সুপ্রিয় বলেছেন যে আমার বিরুদ্ধে সিবিআই ইডি হতে পারে। শুনছি শুভেন্দু অধিকারী চক্রান্ত করছে, সিবিআই এর হাত পা ধরেছে আমার বিরুদ্ধে কিছু করার জন্য। ভয় পাচ্ছি না, মোকাবিলা করতে হয় করব। এর উত্তর মানুষ দেবে। শুভেন্দু নেতা, বড় মাপের নেতা, রাজ্যের বিরোধী দলনেতা, তার সঙ্গে নিজের নামটা যোগ করে দিলে সংবাদ মাধ্যমে একটু বেশি প্রচার পাওয়া যায়। সেই উদ্দেশ্যে সবাই চেষ্টা চালিয়ে যান। দুর্ভাগ্য এটাই যে কিছুদিন আগে যিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, আজকে নির্বাচনে, উপনির্বাচনে লড়ার জন্য শেষ পর্যন্ত শুভেন্দুর হাত ধরতে হচ্ছে। এটা দুর্ভাগ্যজনক। বাবুল তো বিজেপিতে যখন ছিল তখন সেটাই বলেছি আমি। নেতা ছিল। বাবুল তো বিজেপিতে যখন ছিল তখন তো বড় নেতা ছিল, আজকে তৃণমূলের কাছে বড় ছোট নেতা হয়ে গেছে। আপনি আমার কথাটা বুঝতে পারেন? এর থেকে আমি ঠিক কি বলতে চেয়েছি, যদি আপনার সংবাদ মাধ্যমে সেটা সম্প্রচারিত হয়, মানুষ বুঝতে পারবেন।